সেই সমস্ত মানুষদের জীবন এবং ভাবনাগুলো আমরা এই অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনি একজন গর্ব করার মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই মানুষটি হচ্ছেন এদেশের গণমাধ্যমের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় সৈয়দ সালাউদ্দিন জাকি। কেমন আছেন? কেমন আছি? ভালো আছি আমি বলি। আমরা আজকে আসলে আড্ডা দেব, একটা বৈঠকে আড্ডায় আপনার জীবন সম্পর্কে জানবো, এখনকার ভাবনাগুলো জানবো। কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি আমরা একটু স্ক্রিনে দেখে আসবো। সৈয়দ সালাউদ্দিন জাকির জন্ম ইংরেজি 1946 সালের 26 আগস্ট টাঙ্গাইলের করটিয়ায় পিতার কর্মস্থলে, তবে তার পৈতৃক বাড়ি চট্টগ্রামে। পিতা সৈয়দ রফিক উদ্দিন আহমদ ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, মাতা নুরুন নাহার ছিলেন একজন লেখিকা। শৈশব কৈশোরের বেশিরভাগ সময় কেটেছে পুরনো ঢাকায়। এছাড়া পিতার বদলির চাকুরির সুবাদে স্বল্প বিস্তর দেশের বিভিন্ন শহরেও থাকতে হয়েছে। স্কুলে পড়েছেন রাজশাহী কলেজিয়েট স্কুলে এবং পরে পুরনো ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে 1962 সালে ম্যাট্রিক এবং 1964 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সৈয়দ সালাউদ্দিন জাকি খুব ছোট্টবেলা থেকেই শিল্প সংস্কৃতির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত ছিলেন। 60-এর দশকে ছিলেন লিটল ম্যাক সম্পাদক ও লেখক। একই সাথে যুক্ত হন সংস্কৃতি জগতের অন্যতম স্তম্ভ গ্রুপ থিয়েটার আন্দোলনের সাথে। প্রথম কাজ শুরু করেন ড্রামা সার্কেলের সক্রিয় কর্মী হিসেবে। পরবর্তীতে নাট্যচক্রের অন্যতম সংগঠক ও ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। সাহিত্য চর্চা, লিটল ম্যাক সম্পাদনা, গ্রুপ থিয়েটার চর্চার পাশাপাশি নবীন রাষ্ট্রের চলচ্চিত্র সংসদ আন্দোলনের হয়ে ওঠেন অন্যতম কাণ্ডারি। 1973 সালে প্রতিষ্ঠা করেন সিনে আর্ট সার্কেল। চলচ্চিত্র সংসদ আন্দোলনের বিকাশ পর্বে সিনে আর্ট সার্কেল চলচ্চিত্র চর্চায় রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সমস্ত কাজ করতে করতেই ভারতের পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের বৃত্তি নিয়ে সেখান থেকে সাফল্যের সাথে চলচ্চিত্র পরিচালনায় ডিপ্লোমা ডিগ্রি লাভের পর দেশে ফিরে চলচ্চিত্র নির্মাণে ব্রত হন। বঙ্গবন্ধু সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুরোধে 1974 সালে বন্ধু এবং সহপাঠী বাদল রহমানের সাথে প্রথমবারের মতো যৌথভাবে নির্মাণ করেন প্রামাণ্য চলচ্চিত্র প্রত্যাশার সূর্য। 1976 সালে নির্মাণ করেন প্রথম ডকু ড্রামা অঙ্কুর। 1978 সালে বাংলাদেশ শিশু একাডেমির অর্থায়নে নির্মাণ করেন শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গল্প দাদুর গল্পকথা। 1980 সালে সৈয়দ সালাউদ্দিন জাকির নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঘুড্ডি। পরবর্তীতে নির্মাণ করেন আয়না বিবির পালা ও লাল বেনারসি। বিগত কয়েক দশক তিনি প্রশিক্ষণ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে দেশের চলচ্চিত্র কর্মীদের নিয়ে গেছেন এক অন্যরকম উচ্চতায়। চলচ্চিত্র বিষয়ে লেখালেখি, সাংগঠনিক কর্মকাণ্ড, ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, জাতীয় চলচ্চিত্র নীতিমালা রচনা, চলচ্চিত্রে অশ্লীলতা প্রতিরোধে আন্দোলন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি, ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র স্থাপন সহ প্রভৃতি কাজে সক্রিয় অংশগ্রহণ, বুদ্ধিভিত্তিক অবদান রাখা সহ নানাভাবে কাজ করেছেন। এছাড়া দেশের চলচ্চিত্র নির্মাণের একমাত্র রাষ্ট্রীয় কারিগরি প্রতিষ্ঠান এফডিসির ঊর্ধ্বতন নির্বাহী হিসেবে মূলধারার চলচ্চিত্রে তার রয়েছে এক বিরাট অবদান। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে একটানা 5 বছর তিনি অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সৈয়দ সালাউদ্দিন জাকি
প্রথম চলচ্চিত্র ঘুরটি নির্মাণ করে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কার পান। সৈয়দ সালাউদ্দিন জাকি ও বাদল রহমানের যৌথভাবে নির্মিত প্রত্যাশার সূর্য ডকুমেন্টারি তাসখন্দ ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা পায়। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার জন্য 2021 সালে তিনি 21 পদকে ভূষিত হন। বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চা, চলচ্চিত্র, টেলিভিশন তথা সামগ্রিক শিল্প সংস্কৃতির উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য। আপনার সম্পর্কে আমরা তথ্যচিত্রে অনেকটা দেখে এলাম। শুরু করতে চাই সেই জায়গাটি থেকে। আমরা জানি যে আপনি ইংরেজি সাহিত্যের শিক্ষাবিদ বাবার সন্তান। আপনার পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন, আমরা সেটি একটু জানতে চাই। বাবা শিক্ষাবিদ, উনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। পাশাপাশি কিন্তু আমার মা নুরুন নাহার, যিনি ওই সময় টাঙ্গাইল থেকে লেডি বামন কলেজে পড়তে যান এবং মার সঙ্গে যারা ছিলেন তাদের প্রভাবটি আমার উপরে পড়েছিল। কারণ সেই সময়ের অনেক বিখ্যাত লেখক লেখিকা, তাদের সঙ্গে একটা যোগাযোগের চেষ্টা ছিল। রেডিওতে যেতাম, রেডিও তখন পুরনো ঢাকার যেখানে একটা কলেজ হয়েছে এখন একটা খেলাঘর করতাম, এই খেলাঘর থেকে আমার আসলে যাত্রাটা শুরু শিল্পযাত্রা শুরু। আপনার পৈতৃক বাড়ি চট্টগ্রামে, পৈতৃক বাড়ি, জন্ম টাঙ্গাইলে, বাবার কর্মস্থল করটিয়া। শৈশব কৈশোর বেড়ে ওঠা ঢাকা শহর এবং ঢাকার বাইরেও থাকা হয়েছে, রাজশাহীতে থাকা হয়েছে, বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, চিটাগাং, তারপরে হলো চিটাগাংয়ে থাকা হয়েছে। তো শৈশবের দিনগুলো সম্পর্কে জানতে চাই, কেমন ছিল সেই দিনগুলো? তো চিটাগাংয়ের জীবনটা খুব দৃশ্যকাব্যময় যেটাকে বলা যেতে পারে। আমরা যেখানে থাকতাম দেব পাহাড়ের নিচে, ওইখান থেকে পাহাড় দেখা যেত এবং যার হাত দিয়ে আমার হাতে করি তার নামটি করি শিল্পী কামরুল হাসান। আচ্ছা। আমার মায়ের অগ্নিফসল আর বোবা মাটি করার জন্য উনি কলকাতা থেকে আসতেন। মামা আসবেন, আমরা খুব রয়েছি। এসে আমাদের একটা বিশাল বারান্দা ছিল যেখান থেকে পাহাড় দেখা যেত। তো ওইখানে এসে উনি বললেন যে চক দাও। চক ছিল না, কয়লা আনা হলো। কয়লা এনে বললেন মামা আঁকো। আমি কি আঁকলাম, কি হলো জানি না। উনি বললেন বাহ বাহ, বেশ হয়েছে। তো ওনার একটা শিক্ষা ছিল, উনি বলেছেন যে দেখো, যা করবে করতে থাকো, আঁকতে থাকো। প্রথম সাপ ব্যাং হয়ে যাবে, ব্যাং আঁকতে গেলে সাপ হয়ে যাবে, তারপরে দেখবে একসময় সাপ হচ্ছে, ব্যাং হচ্ছে। আমার মাথার মধ্যে গেঁথে আছে। আমার পরিবেশ থেকে আমার অর্জন হলো এটা, যে করে যাও। আমি একটু ওই সময়ের সঙ্গে এই সময়ের মেলাতে চাই। ওই সময়ের শৈশব, আপনাদের ওই সময়ের শৈশব আর আজকের বাচ্চাদের শৈশব, আজকে আপনার নাতি নাতনি হয়ে গেছে, এই দুটোর মধ্যে ফারাক কি আপনার চোখে পড়ে কিনা? আমাদের সময়ে ফ্যামিলি বন্ডেজ যেটা ছিল, মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা যে বন্ডেজটাকে তখন রাখতেন, সেটার একটা পজিটিভ দিকও ছিল, মাঝে মধ্যে কিন্তু এটা আবার নেগেটিভ হতে পারতো। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এবং আমার মনে করার কিছু নেই, সময়ের প্রয়োজনে বোধহয় এই ভাবটা এসছে আর কি। আমি বলবো, আমি ওই সময় যা আমার ভেতরে যা ছিল তার থেকে অনেক বেশি এখন একটি ছেলের বা একটি মেয়ের ভেতরে আছে। আপনার শিশুকাল, কিশোর কালটি যদি দেখি, আপনি একজন সৃজনশীল শিশু কিশোর হিসেবে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছেন, লিটল ম্যাগ আন্দোলন করেছেন। কিভাবে শুরু হলো? রাজশাহীতে যখন আমরা গেলাম, কচিকাচার আসরের তখন খুব রমরমা, তো ওইখানে আমি দাদা ভাইকে একটা চিঠি লিখলাম, সঙ্গে একটা ছড়া পাঠালাম। মায়ের অনুকরণ করেই ছন্দটা অনুকরণ করে লিখে পাঠিয়ে দিলাম। পরের শনিবার যখন আসলো, খুলে দেখি দাদা ভাই আমার চিঠিটা ছেপে দিয়েছেন। আচ্ছা। একটি চিঠি, এই শুরু হলো। চমকে যাওয়ার মতো, কারণ মা দেখলেন, মা দেখে বললেন যে করেছিস কি? এক বিরাট অনুপ্রেরণার ব্যাপার, বিরাট অনুপ্রেরণা। কবিতা লেখা অত্যন্ত কঠিন কাজ, সেই কাজটি খুব মনোযোগের সঙ্গে করতে পারিনি। লেখালেখিতে চলে গেছি, গদ্য রচনার দিকেই আমার ছিল, প্রবন্ধ বা এগুলোর দিকেই। আমরা ছালা বিছিয়ে বাংলা একাডেমিতে আমার কৌণিক বলে একটা বের করতাম, তারপরে যেটা বের করেছি কাক। আচ্ছা। এবং কাকের মূল প্রচ্ছদটা করেছিল আলভি, আর ভেতরে ছবি এঁকে দিয়েছিলেন। আমরা বাঁশপাতা পাওয়া যেত, কাগজ বলতো, বাঁশপাতা কাগজ। হাসানকে নিয়ে আমরা গেলাম শিল্পাচার্যের কাছে। এত কিছু থাকতে কাককে নাম দিলি কেন? আচ্ছা। কয় শোনেন, আর শোন, দুর্ভিক্ষ ছাড়া কাক হয় না। তো আবুল হাসান ঠোঁটকাটা, ও বলতে
শিল্পাচার্য, রুচির দুর্ভিক্ষ চলতেছে, কাক হইব আপনি আঁকেন। আচ্ছা, এই মাই গড, দুজনেরই কথোপকথন শোনার মতো, তাই না? আজকের দিনে একটা মানুষ পাবো না যার সঙ্গে আমি এভাবে কথা বলতে পারবো। যাই হোক, উনি এঁকে দিলেন, খাচ 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 করে এঁকে দিলেন, যেটা আমি ওখানে চেপেছিলাম। আপনি গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ড্রামা সার্কেল দিয়ে শুরু, এরপরে আরো কয়েকটি সংগঠন, নাট্যচক্র বলি, হ্যাঁ। আপনি প্রতিষ্ঠাকালীন এই হ্যাঁ, এটা সংগঠনগুলো আমার গ্রুপ মা, থিয়েটারে কিভাবে শুরু আমার হলো? মা রেডিওর নাটক লিখতেন। রনেন কুশারি, পাঠক মুজিবুর রহমান করাচি থেকে বাংলা খবর পড়তেন, সুমনা মুস্তাফার মা, এরা মিলে এই আমার অনেক নাটক করেছেন আর কি। তো ওই নাটকের প্রতি ঝোঁকটা তখন ওইখান থেকে এসছে। লেখালেখির ব্যাপারটি তো, স্ট্রাকচারাল ব্যাপারটি তো আসতে একটু সময় লেগেছে। তো গ্রুপ থিয়েটারে যাওয়ার পেছনে ড্রামা সার্কেল হবেই, কারণ আমি পল্টনে ছিলাম। পল্টনে একটা রুমের মধ্যে ড্রামা সার্কেলের যারা পুরোধা ছিলেন তারা যখন চলে গেলেন, আমরা ওই ট্রাঙ্কের চাবি ছিল ওইখানে, ট্রাঙ্কগুলো খুলে খুলে একটা বিস্ময়ের জগৎ দেখতাম আর কি। ওই জগৎ থেকে পল্টনে কিন্তু আমার মূল যাত্রাটা শুরু হয়। তখন আমরা আজকের সাইকের নাটক করেছি, অনুবর্তন করেছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে নাটক করতাম, এবং দ্যাট ইন্সপায়ার্ড। তখন এই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ছিল, আমি দেখেছি যে স্মারক, মানে ওই যে গ্রুপ থিয়েটারে কিন্তু আর প্রম্পটিং হয় না, কিন্তু ওই প্রম্পট করতে হতো, এই ধরনের দেখেছি। ওর ভাইরা, বড় ভাই মন্টু প্রয়াত হয়েছে, রাইসুল ইসলাম আসাদ বা এই ধরনের সব পল্টন, কিন্তু আমি কিন্তু পল্টন কেন্দ্রিক সবাইকে পেয়ে গেলেন। এই করে এসেছে। এবং লন্ডন থেকে যখন বজলুল করিম সাহেব ফিরলেন, জি। তখন এই ড্রামা সার্কেলে আমার যাত্রা শুরু হলো। আর্মস অ্যান্ড দ্য ম্যান, আচ্ছা, আমি সঙ্গীত দেখেছি, লিফলেটগুলো দেখেছি, সামগ্রিক স্টেজ তত্ত্বাবধানে আমি ছিলাম। ওনার কাছ থেকে আমার হাতে খড়ি আমি বলবো। আপনার জীবন দেখলাম যে পরবর্তীতে আপনি গ্রুপ থিয়েটার করতে করতে চলচ্চিত্র সংসদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। এটাতে গেছে। এটি কখন থেকে কিভাবে শুরু? এটা ভিন্ন জগৎ আমার সামনে চলে আসলো, উন্মুক্ত হয়ে গেল। এক উন্মুক্ত হলো। ডেফিনেটলি এদের নাম আমাকে স্মরণ করতেই হবে। মাহবুব জামিল, আচ্ছা, সদ্য মাহবুব জামিল অনেক অনুষ্ঠান করেছেন বিটিভিতে এক সময়। উনি অসাধারণ অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ, অসাধারণ অনুপ্রেরণা। বহু জ্বালিয়েছি, না জ্বালালে কাজ হয় না। গ্রুপ থিয়েটার করছেন, চলচ্চিত্র আন্দোলন করছেন, আপনি আবার টেলিভিশনে জড়িয়ে পড়লেন। প্রথম কখন কিভাবে ক্যামেরার সামনে এলেন? প্রথম মনে আছে যে তখন যেটা রেসকোর্স ঘোড়দৌড় মাঠে একটা ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার হতো। আচ্ছা, তো আমার সঙ্গে ইউএসআইএসের ভালো সম্পর্ক ছিল। আমাকে ফোন দিয়ে বললো যে তুমি এসো, আমাদের একটা আছে, টেলিভিশন দেখতে পাবে। আচ্ছা, গেলাম, যাওয়ার সময় একটা পেন্সিল কিনে নিয়ে গেলাম, বড় একটা পেন্সিল বিক্রি হচ্ছিল, ওই শখের আর কি। নিয়ে ঢুকলাম, ঢুকেই একটু থমকে গেলাম, দেখি যে একটা বিশাল স্ক্রিনের মধ্যে মনে হচ্ছে আমার মতো কেউ একটা। বলেন যে হ্যাঁ হ্যাঁ এটা তুমি, এই পেন্সিলটা দিয়ে এরকম করো। করে দেখলাম যে হ্যাঁ, আরে আসলেই তো আমি। এই আমার মনে হচ্ছে প্রবেশটা তখনই করেছি আর কি টেলিভিশনের ক্ষেত্রে। পরবর্তীতে অবশ্যই আমি ডিআইটিতে অনেক প্রোগ্রাম করেছি, বিনোদন অনুষ্ঠান স্যার শামসুল হকের সঙ্গে ম্যাগাজিন 76 করেছি, আব্দুল মামুন এটার প্রযোজক ছিলেন। আর তাছাড়া যেগুলো করেছি এগুলো একেবারে প্রগতিশীল চিন্তা চেতনা থেকে। চিমনি ধোঁয়া, আমরা ক্যামেরা নিয়ে চলে যেতাম, সৈয়দ সিদ্দিক হোসেন প্রয়াত মরহুম, তার সঙ্গে চলে যেতাম। প্রাতিষ্ঠানিক কর্মজীবনটি কিভাবে শুরু হলো? প্রাতিষ্ঠানিক যা হয়, একটা পর্যায়ে তৎকালীন সময়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হয়, এটা দিয়ে চলে গেছিলাম পাকিস্তানে। তো ওখান থেকে অদ্ভুত কায়দায় চলে এসেছিলাম বঙ্গবন্ধু 7 মার্চের বক্তৃতাটা হয়ে যাওয়ার পর। ওই যে আসলাম, আর ফিরে এসে আর চাকরিতে যাইনি। আপনার সংসার জীবন কিভাবে কখন শুরু হলো এবং বর্তমান পরিবারে কারা আছে? সংসার একটু পিছিয়ে হয়েছে, মানে আমার বন্ধু বান্ধবরা বহু আগে বিয়ে করে ফেলেছে। তো আমার প্রায়োরিটি লিস্টের বিয়ের ব্যাপারটা ছিল না। তো সামহাও একটা চিঠি বোধহয় যোগাযোগ করে দিল। আচ্ছা, পুনে থেকে যারা ভালো লিখতো তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। লেখাটা আমি দেখতাম যে কে ভালো লেখে। হ্যাঁ, তো ওই সুবাদে আমার স্ত্রী শাহানা, ও সংগঠন করা, একেবারে খুব শক্ত সংগঠন করা। ও ফরিদুজ্জামান সাগর, আফজাল হোসেন, এরা হলো চাঁদের হাট বলে একটা সংগঠন ছিল আর কি, তার সঙ্গে যোগাযোগ হলো। তারপরে একটা পর্যায়ে যে বিয়েটা হয়ে গেছে এবং আজ পর্যন্ত ভালো আছি। আপনার 2 সন্তান আছেন, এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে নতুন কুড়িতে 3 বার পুরস্কার পেয়েছে। ছেলে সরাসরি খুব একটা ইনভলভড হয়নি আমার মাধ্যমের সঙ্গে। মেয়ে এখন আমেরিকায় আছে।
ও আবার পড়াশোনায় খুব বেশি ও মাইক্রোবায়োলজিতে এই যে কোভিড নিয়ে তার গভর্ষণা করছে সে আর কি, পিএইচডি করবে আর কি। ও আমার ধারে কাছে না, আমার আপনার অঙ্গনে নেই, আমার নাই না, বাট শি ওয়াজ ইনভলভড ইন আমাদের। আপনার সুন্দর পরিবারের কথা শুনছিলাম, ভাবি কতটা আপনাকে মেনে নিতে পেরেছেন, আপনার কর্মকাণ্ড কতটা মেনে নিতে পেরেছেন, আমরা সেটি শুনবো এবং আপনার 2 সন্তানের কথা শুনবো। ওনারা কি বলছেন আমরা সেটি একটু দেখে আসবো। আমার আব্বা বিটিভির সাথে জড়িত অনেক বছর ধরে, স্বাধীনতার আগের থেকে। কিন্তু আমার আব্বা বিটিভির মহাপরিচালক হয় আই থিঙ্ক ফ্রম 97 till 2001। বিটিভির নাম শুনলে মনে পড়ে রামপুরা টিভি স্টেশনের কথা, যে এত বড় একটা ন্যাশনাল ব্রডকাস্টিং স্টেশন এবং এটাকে এত কাছে থেকে দেখা এবং এটার অপারেশনসকে এত ক্লোজলি ফলো করতে পারা, আই ফিল এক্সট্রিমলি প্রাউড অ্যান্ড ফর্চুনেট। আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে। সো আই উড লাইক টু থ্যাংক মাই ফাদার ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। বিটিভির কথা মনে পড়লে অনেক স্মৃতি মনে পড়ে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া আব্বুর সাথে, যখন অনেক রিজিওনাল স্টেশনস খোলা হচ্ছিল, যেমন নাটোর, সিলেট, রাজশাহী এবং পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এসব জায়গায় যাওয়া। একটা রিজিওনাল স্টেশন যে এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে ওখানকার মানুষের জন্য, এত বড় একটা ইম্প্যাক্ট হতে পারে, এবং নিজের দেশকে এত কাছের থেকে দেখা এবং একটা ভিন্ন রূপে দেখা, I feel extremely fortunate and extremely lucky, and those are memories I will cherish forever. আমার আব্বুর কাছ থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা এবং অনেক স্মৃতি। প্রথমত কাজের ব্যাপারটা সততার সঙ্গে করা এবং সততার সাথে এগিয়ে যাওয়া। আর আব্বুকে সব সময় দেখতাম অফিসের কাজ কোনো সময় বাসায় উনি নিয়ে আসতেন না, অফিসের কাজ অফিসে আর বাসায় উনি আমাদেরকে সময় দিতেন, বিশেষ করে পড়ালেখায়। আর এইটা করতে গিয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের যে ব্যাপারটা, সেটা আমি এখনো ওনার কাছ থেকে দেখা এবং শেখা, এটা আমি ফলো করার চেষ্টা করি। বহু কিছু স্মৃতি আমার বাবাকে নিয়ে ঘিরে আছে। এখন আমি যেহেতু দূরে আছি, ম্যাসাচুসেটস ইউএসএতে থাকি, এগুলা বলে শেষ করা যাবে না। আর কিছু স্মৃতি মনে রাখাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আব্বুর কাজ, আব্বুকে রেকগনাইজ করার জন্য। তো এই বলে আমি শেষ করছি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ টেলিভিশন। আব্বু, যদি তুমি এটা দেখে থাকো, শুনেও হয়তো থাকো, অল দ্য বেস্ট, গুড লাক। আমাদের তো সুখে দুঃখে অনেক বছর কেটে গেছে, প্রায় 43 বছর। আর জীবনে ওকে কখনো দেখিনি হিসেব কষে বা সব কিছু বুঝে শুনে নিয়ে চলতে। একজন বহুমুখী প্রতিভার মানুষ, অনেক দিন তাকে দেখেছি, অনেক কিছুই সে জীবনে চলার পথে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, কিন্তু একসময় আবার দেখেছি যে পছন্দ হয়নি, নিঃশব্দে সরেও গেছে। সিনেমা, নাটক এগুলোর সঙ্গে জড়িয়ে থাকা, এগুলো তার খুব পছন্দের জিনিস। খুব সুন্দর করে কথা বলতে পারে, আড্ডাবাজ। বিটিভি এফডিসি তার খুব প্রিয় জায়গা। এখানে যে কোনো সময় যে কোনোভাবে যেতে পারলে সে খুবই আনন্দিত হয়। বই পড়া খুব পছন্দ, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের তাদের সঙ্গে বন্ধুত্ব করতে তার খুব সে পছন্দ করে। ইদানিং বই লিখছে স্মৃতিচারণমূলক এবং শিক্ষণীয় বিষয়গুলা, ফিল্ম মেকিং, নাটক, এইসব ব্যাপার নিয়ে সে বই লিখছে এবং বেশিরভাগ সময় হুইল চেয়ারে বসে করে। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না। পড়াতে তো খুবই ভালোবাসে, বিশেষ করে সিনেমা, নাটক, মিডিয়া ব্যাপারে তার পড়াশোনা নিজেও করে এবং অন্যকেও শেখাতে এবং তাদের নানানভাবে বিভিন্ন দিক নিয়ে হেল্প করতে এগিয়ে আসে। বিশেষ করে ইয়াং জেনারেশন তার খুবই পছন্দ, ওদের শেখাতে ভালোবাসে এবং ওদের কাছ থেকে শিখতেও সে ভালোবাসে। সবসময় বলে যে ওদের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে। সামগ্রিক পারিবারিক বন্ধন আপনি যদিও শুরুতে বলছিলেন, কি মনে হয় আমরা আশপাশে কান পাতলে সামগ্রিক সমাজের অবস্থাটা, কারণ আপনি একজন বিদগ্ধজন, আপনার মুখ থেকে জানতে চাই আমরা। একেবারে বুকে হাত রেখে বলবো যে অনেক বাধা অতিক্রম করে আমরা যেভাবে এগুচ্ছি, যে প্রজন্মকে দেখছি, যে স্পিরিট দেখতে পাচ্ছি, চেতনার শব্দটি যদি ব্যবহার করতে দেওয়া হয়, চেতনাটি লালন করছি, আমি কিন্তু হতাশ নই।
আমি নবপ্রজন্ম এবং এই প্রচেষ্টা হতাশ নই। আমরা আশা জাগিয়ে রাখতে চাই, আপনার মতো আমরা সকলেই আশা জাগিয়ে রাখতে চাই। আবার আপনার পেশাগত জীবনে আসি। আপনি বাংলাদেশ থেকে পুনে ফিল্ম ইনস্টিটিউটে হ্যাঁ, চলচ্চিত্র পরিচালনার উপরে মনে হয় প্রথম ব্যক্তি, প্রথম বাংলাদেশি প্রথম বাংলাদেশি ডিপ্লোমা করে এলেন, দেশে ফিরে এলেন এবং আপনার মেধাকে, আপনার জ্ঞানকে চলচ্চিত্রে কাজে লাগালেন। প্রশিক্ষণ যে একটা ভিত তৈরি করে, যেটার কথা আমি আগেও বলেছি, সেই ভিত তৈরির ব্যাপারটি এসে গেল, চলচ্চিত্র মাধ্যমের দরজা খুলে গেল। আমি সৌভাগ্যবান, আমার ইনস্টিটিউট প্রধান ছিলেন প্রয়াত কদিন আগে শ্রদ্ধেয় গিরিশ কার্নাড। এইরকম ব্যক্তিত্ব। প্রতি মাসে একদিন উনি রাতে হোল নাইট আমাদের ক্লাস নিতেন। আচ্ছা শিক্ষক হিসাবে পেয়েছি ঋত্বিক ঘটককে। আচ্ছা আচ্ছা। উনি ঝড়ের মতো আসতেন। আমাদের একটা উইজডম ট্রি বলে একটা আম গাছ ছিল, তার নিচে বাঁধানো ছিল। চিৎকার করে আমাদের দরজায় লাথি দিতেন রাত্রি 2টোর সময়। ওনার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি এবং আমাদের জীবনের সঙ্গে গেঁথেছি। মৃণাল সেনকে পেয়েছি, যাকে আমি এই বিটিভিতে আনতে পেরেছি। এবং আমার ব্যাচ থেকে যারা ইন্ডিয়াতে বের হয়েছে তাদের মধ্যে সাইদ মির্জা বিখ্যাত, নাসিরুদ্দিন শাহ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওকেও এনেছি আমি ঢাকায়, ঘুরে গেছে এখানে। শাবানা আজমিকে এনেছি, আমার সিনিয়র ছিল, বয়সে নয় আমার ইয়েতে, আমি তো একটু বুড়ো বয়সে গেছি পড়তে। তো যাই হোক, এই ধরনের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি দীর্ঘদিন এফডিসিতে কাজ করেছেন, একজন দক্ষ প্রশাসক হিসেবে, এবং সর্বশেষ এটির ব্যবস্থাপনা পরিচালক ছিলাম। হ্যাঁ। আজকে একজন চলচ্চিত্রের প্রশাসক হিসেবে আজকে আমাদের চলচ্চিত্র কোথায়? আপনার দৃষ্টিতে আমরা কোন জায়গায় আছি বা এর ভবিষ্যৎ কি? আমাদের ক্রিকেটেও কথাটা আছে, কট অন দ্য রং ফুট, এলবিডব্লিউ হয়ে যায়, তারপরে আরও ভুল করলে বোল্ড আউট হয়ে যায়। আমাদের প্রস্তুতির অভাব ছিল। সো আমরা এই যে একটা প্রযুক্তি আসছে, এটা কিন্তু এফডিসির ভাবনায়, যাদের ভাবনা, মানে এফডিসির আমি প্রশাসনিক দিকটা বলছি, প্লাস যারা মুরব্বী আছেন, তাদের ভাবনায় আসা উচিত ছিল একটা প্রযুক্তি আসছে, এটা কিন্তু আমরা জানি আসছে, তাহলে একটা প্রস্তুতি দরকার ক্ষেত্রটাতে। একজন টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে আজকে সামগ্রিকভাবে আমাদের টেলিভিশন আসার জায়গাটি কতটুকু পূর্ণ করতে পেরেছে? আমার যাত্রা কিন্তু 1965 সালেই সেই ডিআইটি ছিল আমার কর্মক্ষেত্র। আমাকে আব্দুল্লাহ মামুন ভাই নায়ক বানিয়েছেন, প্রধান চরিত্র। তো ডিআইটিতে মাটিতে বসে রিহার্সাল হতো, আর একটা খুপড়ি, ছোটো ছোটো খুপড়ির ভেতরে মুসলমান আর মন্টু ভাই এরা সব বসতেন। তো আমি খুব রিহার্সাল করছি, মন্টু ভাই এসে একটু উকি দিয়ে, মুসলমান সাহেব উকি দিয়ে দেখেছেন। সেকেন্ড দিন এসে উকি দিয়ে দেখে ইশারা করলেন, গেলাম, তুমি একটু দেখা করে যাওয়ার সময়। আমি তাইরে নারে করতে করতে খুব খুশি হয়ে গেলাম। যাওয়ার পর ঢুকলাম ওই ওনার ছোট্ট রুমের মধ্যে বসলাম। উনি বললেন যে শোনো, চা খাও। তো চা খাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কি বিষয়টা কি। তো উনি বললেন, শোনো, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, কালকে এসে আমাকে বলবে যে তুমি ক্যামেরার পেছনে থাকবে না ক্যামেরার সামনে থাকবে। তো চায়ে সেপটা বন্ধ করে আমি চিন্তা করতে একটু সময় লেগেছে বুঝতে, এত বড় একটা বিরাট কথা। আমি দ্রুত শেষ করলাম, তারপরে দরজার কাছে গেলাম, অর্ধেক যেয়ে আবার ফিরে এসে বললাম, ভাই আমি কালকে আর আসতে হবে না, আমি এখনই বলে যাচ্ছি আমি ক্যামেরার পেছনে থাকবো। উনি পান চিবোতে চিবোতে বললেন, বেশ, আমি মামুনকে বলে দেব। এই সাহসটি থাকতে হবে। আজকে আমি যদি কাউকে বলি যে তুমি নাটকে এসো না, তুমি নাটকের ব্যাকড্রপে থাকো, মঞ্চে এসো না, ক্যামেরার সামনে এসো না, পেছনে থাকো, আমার প্রতিভাকে বিনষ্ট করছে। রাজি হলাম, আসলাম, অ্যান্ড স্টার্টেড এনজয়িং, বিকজ আমার জন্মস্থান তো, যেভাবে আমি বিটিভির সঙ্গে সম্পৃক্ত ছিলাম যুদ্ধের সময়, এবং বিটিভি ডিআইটিতে যে বোমাটা মারা হয়েছিল সেও আমার সহযোগী ছিল, সহকারী ছিল, আছে মাহবুব আলী অভিনয় করতো, তার সঙ্গে হাসান নাজ বাবু এরা ছিল। আপনার জীবন যদি দেখি, আপনি সংস্কৃতির প্রায় সব শাখায় কাজ করেছেন। আমরা স্বাধীনতার 50 বছর পেরিয়ে এলাম, এসে আপনার জীবন নিয়ে কথা বলছি। আজকে আমাদের সামগ্রিক সংস্কৃতি নিয়ে আপনি কি বলবেন? যুদ্ধ করেছি মুক্তির জন্য, মুক্তির পথেই আমরা থাকব,
আমার কানে বেজে উঠবে সেই ভাষণ, আমার কানে উঠবে মুক্তির যত গান আছে সব কিছু আসবে সেই জায়গাটি। তো তারপরেও বলবো আমি 50 বছর পর আজকে এসে আমি হয়তো একটা কবিতা পাঠ করব। মানুষ কখন স্বপ্ন দেখে, ষোড়শী ফিঙের পুচ্ছ দোয়েলের সুরে, তবলায় তরঙ্গ লহরী তোলে, ববই পাখিরা যখন চামর দোলায় তালের পাখায়, উদার নদীর চর ভরা বুক বিল, বায়ুকোণ থেকে উড়ে আসা পরিযায়ী পাখি হাঁস ছেয়ে ফেলে কলরবে যমুনার চর, চোখাচোখে আনন্দ সঙ্গমে মত্ত সূর্যের উদার কিরণে বাংলাদেশ। নিভৃত নৈরিতে নীরব হরিণী চকিত চাহনি ছাড়ে, বনানীর গভীরে অন্দরে লুকোচুরি, ভরাট কলস কাখে নারীর নির্জন চোখ, পলক পাতায় 7 রঙা প্রজাপতি বাংলাদেশ। ঝিরঝির বৃষ্টির ফোঁটা টুপটাপ জলের তরঙ্গ তোলে, মানুষের স্বপ্নশোভ দারিম্বের দানা, সূর্যরাঙা পূবের দিগন্তে বাংলাদেশ। আপনার ঘনিষ্ঠজন, ঘনিষ্ঠ মানুষ কথা বলেছেন, আমরা সেটি একটু দেখে আসবো। জাকির ভাইয়ের প্রথম ফিচার ফিল্ম ঘুড্ডির ওপরে আমি একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলাম, সেটা শিরোনাম ছিল ঘুড্ডিতে চড়ে। জাকির ভাই দীর্ঘদিন পর কানাডা থেকে ফিরেছেন। ঘুড্ডির প্রধান 2 চরিত্র সুবর্ণা আপা এবং রাইসুল ইসলাম আসাদ। জাকির ভাই টোটালি জানতেন না যে এই 2 জন মানুষ ওখানে আগে থেকেই অপেক্ষা করে আছেন। আমি থামিয়ে দিয়ে বললাম যে আপনি একটু পেছন দিকে ঘুরে তাকান। তো উনি ঘুরে তাকালেন, ততক্ষণে সুবর্ণা আপা এবং আসাদ ভাই সিঁড়ি দিয়ে নেমে এসছেন। তো সেই দৃশ্য দেখার মতো, এবং জাকির ভাই অন ক্যামেরা সেদিন বলেছিলেন যে এই বিষয় আমার জীবনে আর কোনো দিন আসবে না। এই যে আমার কাজটিকে অনুপ্রেরণা দিলেন এবং পরবর্তীতে কাজটি দেখে তিনি প্রশংসা করলেন যে কাজটি ভালো হয়েছে, তিনি এই কাজটি করে থাকেন সবসময়। ঘুড্ডিতে চড়ে নির্মাণের পর থেকেই জাকির ভাইয়ের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয় এবং আমরা দীর্ঘদিন একটা ফিল্ম ইনস্টিটিউটও চালিয়েছি এবং পরবর্তীতে আমি জাকির ভাইয়ের সঙ্গে এই যোগাযোগ রাখতাম এবং তার কাছে যেতাম একটা বিশেষ লোভে, সেটা হলো তার কাছ থেকে নানা রকমের গল্প শোনার জন্যে। তিনি অড্রে হেপবার্ন, রোমান পোলানস্কি এবং পৃথিবীর বিখ্যাত সব চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে তার পরিচয় হয়েছে, তিনি তাদের সাক্ষাৎকার নিয়েছেন। এই গল্পগুলো আমি তার কাছ থেকে শুনতাম। তার মুখ থেকে গল্প শুনে নাসিরুদ্দিন শাহ কিংবা শাবানা আজমি, পুনেতে যাদেরকে তিনি পেয়েছেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে, এবং গিরিশ কার্নাড আমার ভীষণ পছন্দের মানুষ, গিরিশ কার্নাডের গল্প তার কাছ থেকে শুনেছি। জাকির ভাইরা যখন পুনেতে পড়তে যান তখন গিরিশ কার্নাড সেখানে ডিরেক্টর হিসেবে ছিলেন। তো এই সব গল্প শুনে আমি চেষ্টা করেছি আমার নিজের জানাশোনাকে সমৃদ্ধ করতে। সৈয়দ সালাউদ্দিন জাকিকে আমি ব্যক্তিগতভাবে যে কারণে গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে যে 70 পরবর্তী অর্থাৎ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যে কয়জন মানুষ আসলে চলচ্চিত্রের ভেতর দিয়ে বা চলচ্চিত্রে নতুন ভাষার আমদানি করেছেন তাদের মধ্যে সৈয়দ সালাউদ্দিন জাকি অন্যতম। এবং সেই ছবির নাম আপনারা সবাই জানেন, ঘুড্ডি। এই ছবিটি যেভাবে আসলে তিনি তৈরি করেছেন, নির্মাণ করেছেন, আমি মনে করি যে সেখানে তার পুনে ফিল্ম ইনস্টিটিউটে লেখাপড়া করার সময় যে অভিজ্ঞতা হয়েছে, তার সতীর্থ যারা ছিলেন অনেক বড় বড় মানুষ, তারা যেমন নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে শাবানা আজমি এবং অনেকের সাথেই তার মেলামেশার সুযোগ হয়েছে, তারই একটা ছাপ এই ঘুড্ডি ছবিতে আছে। এবং সদ্য তরুণ মেধাবী চিত্র পরিচালক যেভাবে আসলে ভেঙে চুরে বাংলাদেশে নতুন চিত্রভাষা তৈরি করার প্রয়াস পেয়েছেন সেই ঘুড্ডি ছবির মধ্য দিয়ে, সেটি আসলে সত্যি প্রণিধানযোগ্য। এবং আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্র যতদিন চর্চিত হবে সেখানে এই সৈয়দ সালাউদ্দিন জাকির ঘুড্ডি ছবিটি অনেক বেশি মানুষ মনে করবে এবং ভালোবাসবে। এছাড়াও তার লেখার যে হাত সেটিও কিন্তু অসাধারণ। তিনি টুকটাক লেখালেখিও করেন, তিনি যদি আরও বাড়িয়ে দিতেন সেটি তাতেও হয়তো বা চলচ্চিত্র সাহিত্যের আরও উপকার হতো বলে আমি মনে করি। এবং আমি চাই সৈয়দ সালাউদ্দিন জাকি ভাই আপনি আরও অনেক দিন আমাদের মাঝে থাকবেন এবং সক্রিয়ভাবে আপনার যে সৃজনশীলতা সেটি দিয়ে আমাদেরকে
আনন্দিত করবেন এবং আমাদেরকে রঙিন করে রাখবেন। জাকি আঙ্কেল আমার চাচা, আমার বাবার বন্ধু। ছোটবেলা থেকেই উনি আমাকে দেখে আসছেন, উনি আমাকে কোলে নিয়েছেন। তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। সবসময় তাদের বাসায় আমরা গিয়েছি, তারা আমাদের বাসায় এসেছেন। বিশেষ করে তাদের বাসায় একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারার জন্য আমি বেশি করে তাদের বাসায় আরও যেতাম। দাদি খুব আদর করতেন। তো 91-এ যখন আমি চলচ্চিত্রে আসি, তখন আমি বুঝতে পারলাম জাকি আঙ্কেল কত বড় একজন পরিচালক। তার ঘুরটি অনেক নাম করেছিল। তো ইচ্ছে ছিল তার সাথে কখনো যদি ছবি করতে পারতাম, কিন্তু ছবি করার হয়ে ওঠেনি। কিন্তু 96-এ এসে তার একটি নাটকে আমি তার সাথে কাজ করেছি, তার পরিচালনায়। নাটকটির নাম ছিল আকাশ কুসুম। নাটকে আমি ছিলাম, আফজাল ভাই ছিল, মমতাজ স্যার ছিলেন। তার তখন কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি তার ক্যামেরার শট, তার শিল্পীদের কাছ থেকে অভিনয় বের করার যে দক্ষতা, অসাধারণ একজন ডাইরেক্টর। তার আসলে আরও অনেক কাজ করার আছে, অনেক কিছু আমাদেরকে দেবার আছে আমি মনে করি। তার কাছ থেকে আরও অনেক অনেক কাজ আশা করছি। জাকি আঙ্কেলের সুস্থতা কামনা করি এবং আপনি ভালো থাকেন, এই দোয়া করি। আমরা প্রথমেই খুশি হয়েছি যে একজন মুক্তিযোদ্ধা বিটিভির ডিজি হয়েছেন এবং একজন ইন্টেলেকচুয়াল এবং স্বনামধন্য ব্যক্তি, শিল্পী। জাকি ভাই বিটিভি ডিজির চেয়ার অলঙ্কৃত করেছেন। ডিজির চেয়ার জাকি ভাইকে অলঙ্কৃত করেনি। জাকি ভাইয়ের ইন্টারপার্সোনাল স্কিলসগুলো খুব ভালো। যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এই ইন্টারপার্সোনাল স্কিলসটা খুব জরুরি। জাকি ভাই সদালাপি, সবসময় অ্যাভেলেবল এবং হাস্যমুখী। এটা একটা খুব বড় গুণ তার। এছাড়া উঁচু মানের মাপের একজন ইন্টেলেকচুয়াল, একজন শিল্পী, একজন মানুষ। আমার খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ। আমি তাকে জাকি ভাই বলেই সম্বোধন করি। আর তিনিও আমাকে সবসময়, যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকেই উনি আমাকে রেনু বলেই সম্বোধন করেন। আমি যখন এসেছি তখন চলচ্চিত্রে, তখন আমাদের এফডিসির উনি এমডি সাহেব ছিলেন, এমডি ছিলেন। তখনই ওনার সঙ্গে আমার পরিচয়। এমডি হিসেবে চলচ্চিত্রের জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন যেন আমাদের চলচ্চিত্র ভালো ভালো কাজ হয়, ভালোভাবে পরিচালনা করতে পারে আপনার ডাইরেক্টর, প্রডিউসাররা। তার জন্য কিন্তু অনেক সহযোগিতা করেছেন। উনি একজন অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মনের মানুষ। আর আমার কাছে মনে হচ্ছে আসলে ওনার কর্মকাণ্ডে, চলনে বলনে একদম শৈল্পিক, একদম যেন ওনার কথাবার্তা যেন একটা শিল্পী সুলভ মানে আচরণ, মানে ওই ধরনের যেন ওনার বিহেভ, সব কিছু আমার মনে হয় আর কি। আমি জাকি ভাইয়ের ডাইরেকশনে একটি ছবি কাজ করেছিলাম। ছবিটির নাম হলো আপনার লাল বেনারসি। চমৎকার একটি গল্প ছিল। আর ছবিটিতে পুরোটাই গল্পইতেই আমি ছিলাম, আমার উপরেই গল্পটা ছিল। আর জাকি ভাইয়ের নিপুণ ডাইরেকশন, এত সুন্দর উনি বোঝাতে পারেন একটা শিল্পীকে যে তার চরিত্রটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারে। এই জিনিসটা ওনার মধ্যে আমি দেখেছি প্রখর একেবারে। আর জাকি ভাইয়ের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। ওনার সুস্বাস্থ্য কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি। জাকি ভাই আপনি ভালো থাকবেন। চমৎকার কথাগুলো শুনে এলাম, প্রশংসা শুনে এলাম, একজন মানুষের কথা শুনে এলাম। আজকে 50 বছরের বাংলাদেশের জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? এই জার্নিটা আপনি খানিক আগে বলছিলেন আত্মপরিচয় পেয়েছি, এর থেকে বড় আর কিছু থাকতে পারে না। আমরা একটা ওয়ার্স্ট টাইমে আমাদের জার্নি শুরু হয়েছিল। তো ওঠানামা থাকে, থাকতেই হবে। আমি যেটা সবসময় বলি, এটা থাকবেই, উত্থান পতন সব কিছু আছে। উই হ্যাভ টু ফেস ইট, আমাদেরকে এটা ফেস করতে হবে। সুন্দর যাচ্ছি আমরা, এবং যিনি হাল ধরেছেন তিনি খুব শক্ত হাতেই ধরেছেন। এই শক্ত হাতটি যেন শক্ত থাকে আমাদের সবাইকে, অ্যাবসলিউটলি আমাদের সবাইকে স্মুথ জার্নিতে 50 বছর কেন 50,000 বছর ধরে যেন আমরা এই স্রোতের চলতে পারি। আজকে আপনার জীবনে অনেক কিছু অর্জন হয়েছে,
জীবন আসলে কেমন, জীবনের অনুভূতি কেমন? আমি কখনো বলিনি যে আবার আরেক জন্ম হলে পরে আমি এই করতাম বলে কোনো কথা নেই। আমি আবার ওইগুলি করব যা করেছি, আবার সেই ভুলগুলো করব, সেই ভালোগুলো করব, সেই সাহস দেখাবো, সেই ভীতু হয়ে যাব, যা 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 করেছি আমি সেগুলোই রিপিট করব। জন্ম, পৃথিবীর নির্দিষ্ট একটি কর্মকাল, অতঃপর বিদায়, সবাইকে চলে যেতে হবে। আপনি যাবেন, আমি যাব, আজকে যে ছোট্ট শিশুটি জন্ম নিচ্ছে সেও চলে যাবে, একদিন যাবে। এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমি যদি এটাকে এখন একটা লোভের দৃষ্টিতে দেখি তাহলে এক ধরনের হবে, আর না দেখে জীবন প্রবাহের সঙ্গে যদি আমি ব্যাপারটি আমার কাছে থাকে এবং আমার কি করণীয় আছে সেটা যদি আমি বুঝে উঠতে পারি, তাহলে পরে অবশ্যই যে জীবনটা আমি কাটিয়ে এসেছি সেটার প্রতি আমি থ্যাঙ্কফুল। আমার পরম শ্রদ্ধা আমার জীবনের প্রতি, পরম শ্রদ্ধা আমার সঙ্গে যারা সাথী তাদের প্রতিও, যারা আমার সঙ্গে সুখে দুঃখে থেকেছেন। শুধুমাত্র অনেকে সুখের পায়রা সুখ থাকলেই আসে, তারপর উড়ে চলে যায়, এটা আমার একটা ছবির ডায়লগও এখানে। তো সেই সুখের পায়রা উড়ে যাওয়ার মতো মানুষ আমি নই। আমি আশা করব যে এই ঝড়ঝঞ্ঝার ভেতরিত জীবন নিয়ে এগোতে হবে। জীবনের শেষ বিদায়, এটিকে এক কথায় আপনি কি বলবেন? এখনো ভাবিনি, দেখি ভালো একটা আইডিয়া দিয়েছ, আমি এটাকে গ্রন্থনা করে কিছু করতে পারি কিনা। অ্যাবস্ট্রাক্ট খুব আমার নির্মাণে খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস আমি সহজে আনতে চাই না। বাস্তবতার ছোঁয়াটি সবচেয়ে রিয়েলিস্টিক থাকে, রিয়েলিস্টিকটা পছন্দ করি। তবে এসে যায় একটা ভাবজগতের কিছু জিনিস, তো এসে যায়। তোমার এইটি আমাকে একটু খোঁচা দিয়েছে, এখন আমি দেখি এখান থেকে যদি একটা কিছু দাঁড় করাতে পারি, তোমাকে আরেক সময় বলা যাবে, বলতে পারবো। তো আমরা চমৎকার কথামালায় আমরা সময়ের একদম শেষ সীমায় চলে এসেছি। আরও কথা বলতে বলতে আরও ভালো লাগতো, সুন্দর সময় কাটলো। আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের কথা শুনিয়েছেন, ভাবনার কথা শুনিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমি জানাচ্ছি সাজ্জাদ, তোমাকে তো বটেই, বিটিভি কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমাদের সময় একবারে শেষ হয়ে এলো। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে ঠিক এমনি একজন গর্ব করার মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হবার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।